গেছিলেন যে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ করলেই সেটা হয়ে যাচ্ছে। এই সংবিধান সংস্কার পরিষদের কথা বলার তারা মেনে নেওয়ার পরেই তো দেশ নির্বাচনমুখী হলো। আর না হইলে এই ১,৫০০ মানুষের রক্ত, তাজা তাজা যুবকদের লাশ, অসংখ্য সন্তানহারা মায়ের আর্তনাদ, আর এইভাবে ৩০,০০০-এর বেশি মানুষ যারা আহত, পঙ্গুত্ব বরণ করে, অন্ধত্ব বরণ করে, দুর্বিষহ জীবন নিয়ে আজও হাসপাতালের বিছানায় ছটফট করে, এই এত ত্যাগ, এত কোরবানি, এটা কি শুধুমাত্র ক্ষমতার রং বদলানোর জন্য? এটা কি শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার মসনদে দল পরিবর্তনের জন্য? এটার মূল উদ্দেশ্যই হলো, মূল আকাঙ্ক্ষাই হলো দেশের মধ্যে রাজনৈতিক বন্দোবস্তের একটা মৌলিক পরিবর্তন চাই। আমরা একটা মৌলিক পরিবর্তন চাই, এবং সেই মৌলিক পরিবর্তনটা জুলাই বিপ্লবের বুনিয়াদের উপর হবে। জুলাই বিপ্লবের বুনিয়াদের উপর হবে। জুলাই বিপ্লবকে যদি আমরা যদি সাংবিধানিকভাবে এমন গুরুত্বপূর্ণ জায়গায় নিতে না পারি, বিএনপি যেটা চাচ্ছে, বর্তমান সরকার যেটা চাচ্ছে, সেটা হলো জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা ওই যে ওরকম বাস্তবায়ন করবে, আজকে বাস্তবায়ন করবে, কালকে একজন আদালতে চ্যালেঞ্জ করবে, পরশুদিন আদালতের বিচারক কলমের খোঁচা মেরে এই সব রক্তকে সে মুহূর্তের মধ্যে এগুলোকে কলমের কালি দিয়ে কালো বানায় ফেলবে। ওই রকম ধুমধুম পরিবর্তন বাংলাদেশের মানুষ এবার বরদাস্ত করবে না। এটা হলো আমাদের পরিষ্কার কথা, পরিষ্কার পয়গাম এটা। এই জুলাই সনদের দাবি আদায়ের জন্যই আমরা আমাদের অনেক নিশ্চিত প্রাপ্তিকে দুপায়ে দলে পিছনে ফেলে দিয়েছি, যে আমাদের এমপিত্বের দরকার নাই, মন্ত্রী হওয়ার প্রয়োজন নাই। আগে আমার বাংলাদেশের আগামীর রাজনীতির কেবলা ঠিক করো, আগামীর রাজনীতির কেবলা ঠিক করো। বিএনপির এই কেবলা ভালোভাবে ঠিক হয় না, এই জন্য আমরা বিএনপির সাথে জোট করতে পারি নাই। পরিষ্কার কথা, আমরা আমাদের রাজনীতি 2 দিনের রাজনীতি করতেছি না। এখন আমরা আমাদের বাংলাদেশকে একটা সঠিক গন্তব্যে নিয়ে যাওয়ার একটা লং টার্ম, দীর্ঘমেয়াদী রাজনীতির যুদ্ধে আমরা মাঠে নেমেছি। কাজেই সেইভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস এই গুরুত্বপূর্ণ ইতিহাসের বাঁক বদলকারী রাজনীতিটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কাজেই এই 2টা কথা খুব ভালো করে মনে রাখবেন, যে এখানে আমাদের যে চাওয়াটার কোন জায়গাটায়, ব্যবধানটা কোথায়। তারাও তো বলতেছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, তো এরপরে আবার আমরা দ্বিমত করি কোথায়? আমরা এই নরমাল পরিবর্তনে শুধু সংশোধনী, নরমাল এই যেইভাবে 17টা সংশোধনী হয়েছে, এই সাধারণ সংশোধনীতে আমরা সন্তুষ্ট না। আমরা চাই এমন পরিবর্তন যাতে পরবর্তীতে এই জুলাই বিপ্লবের এই পরিবর্তনটাকে যেন কোনো আদালত অথবা কোনো সংসদ যেন চ্যালেঞ্জ করতে না পারে, পরিবর্তন করতে না পারে। মূল নীতিমালার ক্ষেত্রে জুলাই বিপ্লবের স্পিরিটকে স্থান দিতে হবে। আখেরি কথা আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল যারা আছেন, এই জুলাই সনদকে কেন্দ্র করে, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে দেখেন, লক্ষ্য করে দেখবেন যে আমাদের অবস্থান এত পরিষ্কার, এত দৃঢ়, এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমরা রাখি নাই। শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে সর্বপ্রথম আমরা ছিলাম। জুলাই সনদ বাস্তবায়নের দাবি করে গণভোটের দাবি আদায় করেছি। তারপরে গণভোটের দাবি করেছিলাম জাতীয় নির্বাচনের আগে, সেই দাবি আদায় হয় নাই। তখন আমরা বুঝেছিলাম যে এই শয়তানিটা হবে, এটা হবে বলেই গণভোট আমরা আগে দাবি করেছিলাম, সেটা হয় নাই। যাই হোক, গণভোট হয়েছে। এবার এই গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়ে জুলাই সনদ, জুলাই বিপ্লবের স্পিরিট সংবিধানে স্থায়ীভাবে সংস্কার হয়ে যদি এবার বাস্তবায়িত না হয়, এরপরে যে বিপ্লব হবে সেই বিপ্লবের পর গণপরিষদ গঠন হয়ে নতুন সংবিধান হবে। বিকল্প আর কিছুই হবে না। হয় সংবিধান সংস্কার পরিষদ হয়ে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে গণভোটকে, এতদিন তো গণভোট অবৈধ 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 বলছে, সর্বশেষ এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী
ওনারা প্রেস ব্রিফিং করে এটা মেনে নিয়েছেন যে গণভোট যেভাবেই হোক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে না হলেও যেহেতু হয়ে গেছে সেহেতু এটা বৈধ হয়েছে। এখন আমরা সেই কথাই বলি, যেহেতু বৈধ হয়েছে সুতরাং সেহেতু যা যা করা সেগুলো করে ফেলেন। যেহেতু বৈধই বলছেন শেষ পর্যন্ত, তো গণভোট বৈধ মানে হলো বাংলাদেশের 70% মানুষ যে ভোট দিয়েছে সেই গুলোকে বাস্তবায়ন করেন, সেই গুলোকে বাস্তবায়ন করেন এবং সংবিধান সংস্কার করেন। সংবিধান সংশোধন দিয়ে হবে না, সংবিধান সংশোধনের এই কলা আমরা দেখব না এবং এটা গ্রহণ করব না। আমরা চাই জুলাই সনদের সত্যিকার স্পিরিট বাস্তবায়ন করতে হবে, ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বিকল্প কোনো রাস্তা নাই। বিএনপি আসবেই, এছাড়া বিকল্প কোনো রাস্তাই নাই। হয় বিএনপি আপনার 70% জনতার বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতা হারাবে, আর না হয় ক্ষমতায় থাকতে হলে 70% জনগণের ম্যান্ডেটকে শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদকে গাঠনিকভাবে সংবিধানে স্থান দিতে হবে, সংশোধনীর মাধ্যমে হবে না। পরিষ্কার কথা এগুলো আমাদের। বাংলাদেশে এখন রাজনীতিতে একটা ডাইভারশন চলতেছে, সেই ডাইভারশনের কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন হয়েছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। ইঞ্জিনিয়ারিং মানেই তো হলো যে একেবারে খুল্লাম খোল্লা চুরি হয় নাই, সূক্ষ্মভাবে এমন সিস্টেমেটিক হয়েছে যাতে সাধারণ মানুষ ধরতে না পারে। যাই হোক, ওই সব বাদ, এরপরেও নির্বাচনের যে ফলাফল তাতে সরকারি দলের সব জোট মোট সব সহ তাদের ভোট হলো 51%। কত পার্সেন্ট? এই আপনার একেবারে ধানের শীষ, ট্রাক, গরুর গাড়ি, কাস্তে মাস্তে যা আছে সব মিলায়ে 51%। 11 দলের ভোট প্রায় 42%, আর স্বতন্ত্র মতন্ত্র মিলাইয়া সরকার বিরোধী ভোট হলো 49%। তাহলে এই যে হিসাব একটা দেখেন, এই 11 দলীয় জোটে যে সকল দলগুলি আছে, এই দলগুলির অতীত ভোটের হিসাব করলে সব মিলায়ে 10 থেকে 15% ভোটও ছিল না। কথা ঠিক? 15% ভোটও তো বাংলাদেশে ছিল না। ভোটটা তো পাইছে 40%-এর বেশি। এই 40% অর্থাৎ প্রায় 25 থেকে 30% ভোট এদিকে সুইং করেছে, টার্ন করেছে। এই ভোটগুলো কাদের জানেন? এই যে 30 থেকে প্রায় 30% ভোট, এই 30% ভোট হলো অতীতের নির্বাচনগুলোর ধানের শীষের ভোট। ধানের শীষে যারা ভোট দিত তারা ধানের শীষ ওয়ালাদের রাজনৈতিক অবস্থান বিতর্কিত হওয়ার কারণে তারা ওখান থেকে সুইং করে এদিকে মোড় নিয়েছে। তারা বলবেন তাহলে যে ধানের শীষ আলাদা যে 51% ভোট পেল, ওই 51% ভোটের মধ্যে তাদের ভোট হলো 20%। আর এই না ভোট আছে, না ভোট কারা দিছে, সেই না ভোটের বাকি ভোট হলো তাদের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ তারা ভিন্ন আরেক মতাদর্শের ভোটে নির্বাচিত হয়েছে। এটা বিএনপির জন্য খুবই অশনি সংকেত। এই হিসাব কিতাব যদি তারা ভুল করে, বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে। এই যে যাদেরকে তারা এখন মানে কিছুটা এন্ট্রি দিতে চাচ্ছে রাজনীতিতে, পুনর্বাসন করার মতো কিছু সুযোগ দিতে চাচ্ছে, যদি তারা পুনর্বাসিত হয়, তারা তাদের ভোট কিন্তু টেনে নিয়ে যাবে। আপনার ভোট কিন্তু চলে গেল আরেকজনের ঘরে, তারপরে আপনাকে 2 নৌকার মাঝখানে পানিতে তলায় ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। বি কেয়ারফুল বিএনপি। আচ্ছা, বিএনপি কি করবে সেটা বিএনপির। আমি আমাদের হিসাব বলতে চাই আমাদের দলের নেতা কর্মীদের কাছে। অর্থাৎ ডাইভারশন হচ্ছে, মানুষ একদিক থেকে আরেক দিকে সুইং করছে। এখন এই সুইং করে যাবে কোথায়? এখন আমরা লাইমলাইটে 3টা দল বাংলাদেশে বিকল্প রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে জনতার সামনে আসতেছি। জামাতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস। কাজেই এই সময়টায় আমাদের মধ্যে অবশ্যই একটা প্রতিযোগিতামূলক অবস্থান থাকবে। আমরা চাইবো আমরা তাদের সাথে সহযোগিতামূলক কার্যক্রম যেরকম করব, আবার প্রতিযোগিতামূলক কার্যক্রমও আমাদের থাকবে। আমরা চাইবো বাংলাদেশ খেলাফত মজলিস এই ডাইভারশনের সময় বাংলাদেশ খেলাফত মজলিস যেন তার এই ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে দেশের জনগণের আস্থা আরো বেশি অর্জন করতে পারে। বিগত নির্বাচনে
বাংলাদেশে রিক্সা প্রতীক যেভাবে জননন্দন নন্দিত হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছে, গোটা দেশের মানুষ যেভাবে রিক্সায় উঠে স্বস্তি পেয়েছে, অন্য কোথাও মানুষ এতটা স্বস্তি পায় না। কাজেই এই যে অবস্থা দেশের, আগামীর বাংলাদেশের মানুষের নিরাপদ গন্তব্যে যাওয়ার জন্য সবচেয়ে আস্থার প্রতীক হলো রিক্সা। এই রিক্সা নিয়ে এখন আমাদের মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে ইনশাআল্লাহ। এই ডাইভারশনের সময় যদি আমরা জনগণের আস্থা অর্জন করতে পারি, আমরা যদি জনগণের দাবি নিয়ে মাঠে আমরা আমাদের আওয়াজ ভয়েস রেজ করতে পারি, আমরা যদি জনগণের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করতে পারি, আগামীর বাংলাদেশে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় রাজনীতিতে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এবং সেই ঐতিহাসিক ভূমিকা পালনের ঐতিহাসিক অভিযাত্রাই হতে যাচ্ছে আগামী 24শে এপ্রিল। কাজেই 24শে এপ্রিলের এই গণসমাবেশ এটা সাধারণ একটা সমাবেশ নয়। এই গণসমাবেশটা আমাদের এই দীর্ঘ লড়াই এবং সংগ্রামের অন্যতম একটা মাইল ফলক। কাজেই এই 24শে এপ্রিলের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই গণসমাবেশকে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সাফল্যমণ্ডিত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এখন এই যে আপনারা ঢাকা মহানগরী উত্তরের যে সকল থানাগুলো আছেন, এক পাশ থেকে বলা শুরু করেন উত্তরা থেকে, যে আপনাদের এক এক থানা থেকে আগামী 24শে এপ্রিল দুপুর 2:30টার মধ্যে